সুপ্রিয় দর্শক, প্রতিদিনকার আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামে তারকাকথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আমি শাফি আহমেদ আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এবং আজকের আয়োজনটা শুরু করছি প্রথমে আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে। কারণ আর ঠিক 5 দিন বাদেই কিন্তু আপনার চ্যানেল, আমাদের চ্যানেল আই 26-এ পদার্পণ করতে চলেছে। 25 বছর পেরিয়েছে, এটি অনেক বড় একটি ব্যাপার আমাদের জন্য। এবং এত বড় একটি পরিবার চ্যানেলের, আমি সবসময় বলি যে এই বড় পরিবারটা আসলে একদিনে বড় হয়নি, 26 বছরে ধীরে ধীরে বড় হয়েছে। এবং বড় হওয়ার পেছনে পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের আগমন সবসময় আমাদের জন্য আনন্দের ছিল। বিভিন্ন মাধ্যমে তারা এসেছেন আমাদের মাঝে, আমাদের এই পরিবারটাকে বড় করেছেন, প্রশস্ত করেছেন এবং বিশ্বব্যাপী আমাদের এই পরিবার রয়েছে এবং আপনারা তো রয়েছেন কাছের উপারে। এবং আজকে সেই বিষয়ে কথা বলবো, আসলে চেষ্টা করব আমাদের যারা পরিবারের সদস্য আছে তাদেরকে এই কাউচে এনে তাদের অনুভূতি জানবার জন্য। আজকে আমরা যাদেরকে পেয়েছি তারা দুজন ভীষণ জনপ্রিয় এবং এদেশের স্বনামধন্য দুজন শিল্পী বটে। একজনকে তো আমরা চিনি অনেক আগে থেকে, তিনি আমাদেরকে গান উপহার দিয়ে আসছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন এবং ভালোবাসার মানুষ, গীতিকবি এবং বিনোদন সাংবাদিক কবির বকুল। এবং সেই সঙ্গে রয়েছেন, তার নাম বলতে গেলে আসলে একটু কাশি দিয়ে নিতে হয়, আসলে আমাদের এই সময়কার অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক এবং হার্টথ্রব বলতে গেলে ইমরান আছেন আমাদের সঙ্গে, ইমরান মাহমুদুল। ওয়েলকাম টু দ্য স্টুডিও। দুজনকে একসঙ্গে পাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আমরা প্রথমবার, তাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। হিস্ট্রি, এই জন্য আমি একটু আলাদা ধন্যবাদ জানাই অনন্যা রুমা তাকে, কারণ ইমরানের সঙ্গে আসলে এটা আমার প্রথমবার মতো বসা এবং আমাদের মধ্যে একটা চমৎকার কেমিস্ট্রি আছে, সেই জন্য বেশি ভালো লাগছে। আর আপনাকেও শুভেচ্ছা। এবং চ্যানেলের যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন, চ্যানেলের পরিবারের একজন হয়ে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ চ্যানেলাই আজকে এত দূর পর্যন্ত এসছে আপনাদের ভালোবাসার কারণে। সত্যি সিদ্ধেশ্বরী টু দিস প্লেস, এখানে আসা। এবং ইমরান আমাকে বলছিল অনেক গল্প অল্প করে, আমি আপনার থেকেও শুনবো আজকে। আপনারা দুজন ভীষণ জনপ্রিয় দুজন মানুষ বাংলাদেশের এবং আমাদের চ্যানেলের পরিবারের দুজন, সোজা কথা। তো আজকে ইমরানকে একটু জিজ্ঞেস করি ইমরানের জার্নিটা। তার আগে একটু মজা করে জিজ্ঞেস করতে চাই। মজার ব্যাপারটা হচ্ছে যে আমি জানতে চাই, আমার কৌতূহল হচ্ছে যে দর্শক হিসেবে চ্যানেলে কবে প্রথম দেখেছিলেন বা দেখা শুরু করেছিলেন, মনে আছে কিনা? দর্শক হিসেবে আসলে চ্যানেলে অনেক ছোট তখন মনে হয় ক্লাস 6-7-এ পড়ি। ওকে। তো তখন প্রথম চ্যানেলাইতে আমার কোন অনুষ্ঠান দেখতেন মনে আছে? অনেকগুলো দেখতাম। আচ্ছা, অনেকগুলো প্রোগ্রাম দেখতাম, নাটক দেখতাম। শাইখ সিরাজ স্যারের যে প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়, ওই প্রোগ্রামটি দেখতাম। আমার আব্বু প্রোগ্রামটি অনেক দেখতো, তো তখন ওই সুবাদে দেখা হতো, আর ভালো লাগতো। মজার কিছু গেমস ওখানে দেখানো হতো। আর আমার সাথে তো চ্যানেলের সম্পর্কটা একদম এতটা গাঢ়, কারণ আমি বলবো যে আমার একদম শুরুটাই তো চ্যানেলেতে। 2008-এ আমি চ্যানেলের সেরা কণ্ঠ 16 বছর, হ্যাঁ, 26 বছর পদার্পণ করলো চ্যানেলে, আর আমার চ্যানেলের সাথেই 16 বছর এই মিউজিক্যাল জার্নিতে। তো এই জন্য চ্যানেলের সাথে আমার সম্পর্কটা সবচেয়ে বেশি, কারণ আমার একদম মিডিয়ার শুরুটাই চ্যানেলের হাত ধরে। সো অনেক কৃতজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা, এতটা জার্নিতে চ্যানেলের অবদান অনেক ছিল এবং এখনও আমাদেরকে অনেক সাপোর্ট করছে এবং আগামীতেও করবে নিশ্চয়ই। এবং ইমরানের একটা বিষয় আছে যে অনেক সময় স্টারডাম হলে ইমরান মানুষ হয় না, একটু পরিবার থেকে দূরে সরে, কিন্তু ওর সঙ্গে পরিবারের সম্পর্ক আগের মতোই আছে। এটা আমার হয়তো সবার সামনেই বললাম, প্রশংসা করলাম। থ্যাংক ইউ। এবং অডিশনের দিনের কথা কি মনে আছে ইমরান? যেদিন অডিশন ফার্স্ট হয়েছে, একদম মনে আছে। অবস্থা কি ছিল মনে আসলে? আমি বরিশাল থেকে অডিশন দিয়েছিলাম, কারণ হচ্ছে যে আমরা যেখানে একটা একাডেমি থেকে ফুল টোটালি আমরা অডিশন দিয়েছিলাম। বরিশালে যে যারা ওখানে পার্টিসিপেট করছে ম্যাক্সিমামই বরিশালের ছিল, যদি আমি শরীদপুরের ছেলে, তো এটা নিয়ে একটা মতভেদ ছিল যে সবাই ভাবছিল প্রথম দিকে যে আমি বরিশালের। তো যেহেতু আমরা একটা টিম গেছিলাম, তো তখন ওইখানে অডিশন দিলাম এবং প্রথমে আমি কুমার বিশ্বজিৎ স্যারের যে শিকারি দেখে দেখেন এই গানটা করেছিলাম। এবং এই গানটা দিয়ে তখন বরিশাল থেকে টপ 10 এবং ঢাকাতে টোটাল টপ 50 পর্যন্ত এই গানটাই করেছিলাম। এবং ক্যাম্পে আর টোটাল টিমে আমার নাম শিকারি ইমরান হয়ে গেছে। এই গানটাই প্রত্যেকবার গাইতাম, তো ওই জন্য পরে লাস্টে যখন গান চেঞ্জ করতে হবে তখন আমাকে বলতেছে দয়া করে এই গানটাই বাদ দে, অন্য গান কর। মনে আছে এখনো আসলে। প্রিয় দর্শক, ইমরান বলছিলেন একটি গল্পের কথা, শিকারি ইমরান যেভাবে তার নামটি হলো, সেই গানের একটি দৃশ্য
আপনাদেরকে দেখাতে চাই, বা পুরো গানটি হয়তো শুনতে পারি। চলুন দেখে আসি। দেখে আমি তো আমাকে নিজেকে দেখার পর আগে মানে হাসি লাগতেছিল, ছোট ছিলাম, বাট সত্যি বলতে ওই যে যেটা বলে নস্টালজিক হয়ে গেছি, যে এতটা বছর আগের, আর মনে হচ্ছিল না এই তো মানে কিভাবে 16টা বছর পার হয়ে গেল, খুবই ইমোশনালও হয়ে গেছি, আবার একটু হাসিও লাগতেছিল আমাকে নিজেকে দেখেছে, আর শিকারিও লাগছে। যাক, আমার ফ্যান্সরা একটু নতুন ভাবে দেখবে, যারা ওই সময় মিস করছে তারা এখন আবার দেখে ফেললো। নিশ্চয়ই, হ্যাঁ। বকুল ভাই, আপনার কাছে তো একটু বিশেষভাবে শুনতে চাইবই, চ্যানেলের শুরুর দিকে গল্প আপনার কাছ থেকে ভালো কে বলতে পারবেন? আপনার কাছে জানতে চাওয়া অবশ্যই উচিত, এবং সেই সময় তো আপনি অনেক জনপ্রিয় ছিলেন এবং চ্যানেলেতে কাজ করেছেন অনেক, স্মৃতি একটু শুনতে চাই। কোন কাজ থেকে শুরু হলো চ্যানেলেতে যদি জিজ্ঞেস করি? আসলে যখন সিদ্ধেশ্বরীতে চ্যানেলের এই এটা ছিল কার্যালয়, তখন থেকে আমার চ্যানেলে যাওয়া আসা, সেই সময় থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সেটা ছিল। কিন্তু আমার রিকগনিশন যদি বলি তাহলে 2004 সালে চ্যানেলাই সিটিসেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড প্রথমবার শুরু যখন হলো, এবং প্রথমবারই আমি কিন্তু শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে আমি পুরস্কার পেলাম। সেটা ব্যাচেলার ছবিতে কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, এসআই টুটুলের গাওয়া এই গানটির জন্য আর কি। তো এবং আমি এই জন্য খুবই গর্ববোধ করি যে এই চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ডটা এখন খুবই মানে বাংলাদেশের একমাত্র এটাই মিউজিক অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত এবং প্রশংসিত। তো সেটার একদম প্রারম্ভিক মানে শুরুতেই আমি শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে পেয়েছিলাম। আর এই 2021-এ আবার চ্যানেলাই ঐক্য চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড, সেখানেও গত 10 বছরের সিনেমার শ্রেষ্ঠ গান হিসেবে আমি নিঃস্ব হয়ে যাব এই গানটি, হ্যাঁ ওই গানটির জন্য আমি পেয়েছিলাম। তো সেটা তো আছেই। তারপরে চ্যানেলাই অনেকগুলো ছবি নির্মাণ করেছে এবং দুটো ছবির দুটো গান খুবই জনপ্রিয় হয়েছে। একটি হলো রং নাম্বার ছবির প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গিয়েছিলেন এসআই টুটুলের সুরে। আর আরেকটি গান হলো দারুচিনি দ্বীপ ছবির তৌকির আহমেদ পরিচালিত। আমি একটু দর্শকদের একটু নস্টালজি দিতে চাই, একটু দেখাতে চাই, দর্শকদের দেখাতে পারি কিনা? চলুন প্রিয় দর্শক দেখে আসি একটু অংশ। আমি নিজেও তো নস্টালজিক হয়ে গেলাম, এই গানটা কত শুনেছি আমরা, এবং গানটা আমারও খুব পছন্দের গান। এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন কি এটি ইমপ্রেস টেলিফিল্মে আপনার লেখা প্রথম গান মনে হয় এটা, ওনার গাওয়া? বারে সাবিনা পা এমনি আমার অনেক গান করেছেন। তো ইমপ্রেস টেলিভিশনে, হ্যাঁ এই টেলিফিল্মের প্রথম টেলিফিল্মের এই গান কাজ, প্রথম কাজ। কতটুকু স্পেশাল ছিল এই কাজটা আসলে, যদি একটু পিছনে ফিরতে বলি? এটা আসলে রং নাম্বার ছবি, এটা মতিন রহমান ওনার ডিরেকশনে, এবং এটার মিউজিক ডিরেক্টর এসআই টুটুল, ও তো আমার খুব মানে ক্লোজ ফ্রেন্ড বলা যায়। তো এই গানটা কিন্তু সুরের উপর আমি লিখেছিলাম। ছবিতে একটাই কিন্তু গান, এবং একটা রোম্যান্টিক সিচুয়েশন আমাকে যেভাবে বলে দিলেন মতিন ভাই, তারপর টুটুল আমাকে সুরটা দিল, আমি সুরের উপর গানটা লিখলাম। পরে তো সাবিনা ইয়াসমিন গাইলেন এবং গানটি খুবই পপুলার হলো। আমার ভালো লাগে যে এটা এত শ্রোতাপ্রিয় যে আমি বিভিন্ন জায়গায় গেলে দেখি যে এই গানটার, এবং সাবিনা পাও স্টেজে তার 10টা গানের যদি লিস্ট থাকে। আমি একটু স্মৃতির কথা শেয়ার আমারও করতে চাই আমার জীবন থেকে, সেটা হচ্ছে সেই সময় এই গানটি ওয়েলকাম টিম হিসেবে ব্যবহার করা হতো প্রচুর টেলিফোনে, এবং মানুষ ফোন করলে মানুষকে ফোন করলে এই গানটা বাজতো আর কি। এবং শ্রাবন্তীও এই একটা ছবিতে অভিনয় করেছিল এই ছবিটাতেই আর কি। এরপরে আমার ওই যে আরেকটা ছবি আছে দারুচিনি দ্বীপ, তৌকির আহমেদ পরিচালিত, ওই ছবিতেও একটি গান, একটি মৌলিক গান হয়েছিল, দুঃখটাকে দিলাম ছুটি। এবং এই গানটি মানে গানটার প্রেক্ষাপট তো ভিন্ন, মানে আমার গানটার লেখাটা আমার নিজের কাছে এত ভালো লাগে যে অনেকেই কিন্তু গানটাকে তার আছে না ফেসবুক পেজে তার একটা ইয়ে দিল আর কি, পোস্ট দিল, সেখানে হয়তো দুঃখটাকে দিলাম ছুটি আসবে হয়েছে নিশ্চয়ই। এবং আমরা সেটা মনে হয় তৌকির আহমেদের প্রথম চলচ্চিত্র ছিল না, এর আগে ছবি করেছেন ইমপ্রেস টেলিফিল্মে এটা, এবং এই গানটিও এসআই টুটুলের সুর, এবং এই গানটিও আমি সুরের উপর লিখেছিলাম গানটি।
তাহলে সুরের উপর লিখলে অনেক বেশি জনপ্রিয়, এটা বলতে পারি। না, আমার অনেক গানই আছে যেগুলো সুরের উপর লেখা। বকুল ভাইয়ের সুরের উপর লেখা আর আগে লেখার উপর সুর না, পার্থক্য বোঝা যায় না। ওকে, কারণ আমার সাথে লাস্ট কয়েক বছর ধরে কাজ হচ্ছে, তো আমরা সুরের উপর যে গানগুলো দিই এবং আমরা কথাও বলি যে ভাই সুরের উপর লেখা পড়লে মনে হয় যে না এটা আগে মনে হয় উনি লিখে দিতে পরে আমি সুর করছি। তো এটা খুবই একটা, না সেটাই তো হওয়া উচিত আমার মনে হয়, যে আমি এমনভাবে লিখবো যেন মনে হবে যে কথাটা আমি আগে লিখেছি। রাইট, হ্যাঁ আমি চেষ্টা করি সেটা। ম্যাজিশিয়ান ভাই, এবং এটা ম্যাজিক কি জানবো তার আগে একটু দর্শকদেরকে আরেকবার নস্টালজিয়া। বাহ, অনেক পরিচিত মুখ দেখতাম, অনেক ভালোবাসার মুখ দেখলাম আসলে। সেই সময় হয়তো তারা অতটা হয়তো অনেকে জনপ্রিয় ছিল না, হয়তো কারো কারো ডেবিউ হয়েছিল সেই সময়। সেই জায়গা থেকে আজকে তারা এত বড় বড় স্টার, আমরা গর্ববোধ করি অবশ্যই। সেই সময় গান লেখার অভিজ্ঞতা ওনাদের জন্য কেমন ছিল জিজ্ঞেস করি, এই চলচ্চিত্রে বা সব মিলিয়ে আর কি। মানে কার অভিজ্ঞতা? এই যে আপনার কথা বলছি, মানে এই যে তাদের জন্য গান লিখতেন নাকি গানের জন্য গান লিখে যেতেন শুধু? না, আমি তো একজন ফরমাইশি গীতিকবি। জি। কারণ চলচ্চিত্রের বিষয়টা তো একটু আলাদা, সেখানে আসলে ছবির গল্পের প্রয়োজনে কিন্তু গান আসে। এবং আমরা সবসময় বলি যে একটি ছবির গান মানে ছবির প্রাণ ছবির গান, এটা বলি। তো আমি যখন আমাকে সিকোয়েন্সটা বলা হয়, আমি চেষ্টা করি যে ওই সিকোয়েন্স ধরেই গানটা লেখার। তো এটার প্রেক্ষাপটটা ওইরকম ছিল। বেশি কঠিন হলো যে সুরের উপর লেখা। আমি তো একটা জায়গায় নির্দিষ্ট একটা বলয়ের মধ্যে পড়ে যাই, সেটার মধ্যে আমাকে কথাটাও লিখতে হবে, আবার গল্পটাও মাথায় রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে এটা একটা কঠিন কাজ বটে। তবে আমার শেষ পর্যন্ত যখন আমি গানটা লিখে ফেলি, তখন মনে হয় যে আমি আসলে এই গানটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। এবং ওই সময় আমি তো আসলে আগে এটা ছিল যে আমরা ফিল্মের গান লিখলে কিন্তু একটা বসে সিটিং দিয়ে গল্প শুনে তারপরে লিখতাম। এখন অবশ্য প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ওই সময়টাই কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের সোনালী অধ্যায় বলি না, ওই সময়টা কিন্তু ছিল আমাদের সোনালী অধ্যায়। রাইট। এবং এই রাজনীতির কথা বলে এটা তো অনেক স্পেশাল একটি কাজ, কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের হচ্ছে গল্প, তৌকির আহমেদের পরিচালনা, এবং সেখানে আপনার এবং একটা একটু বলি, এই গানটি যখন আমরা করে পাঠাই, ওনারা তো সেন্ট মার্টিনে তখন শুটিংয়ে, তৌকির ভাই গানটা পেয়ে কিন্তু প্রথম পছন্দ করেন নাই আর কি, করেন নাই। এবং পরে টুটুল আমার সঙ্গে শেয়ার করলো যে গানটা তো পরে যখন শ্যুট টুট করে এসে এডিটিং প্যানেলে বসিয়ে গানটা যখন কেটে তৈরি করলো, তারপরে এবং এতই ভালো লাগলো যে পরে তো গানটা খুব হলো। এবং তৌকির ভাই বলেছেন যে আমরা আসলে তখন উনি বুঝতে পারেনি যে গানটা আমরা কি করে দিয়েছি, এবং ফাইনালি গানটা তো রেজাল্ট আমরা সবাই জানি, এখনো শুনি আমরা। এবং এসআই টুটুলের সঙ্গে আপনার একটা ভালো জুটি ছিল, এখনো আছে হয়তো বা কাজ হয় না ওইভাবে, কিন্তু সেই জুটিটা আসলে খুব ভালো ভালো গান আমাদের খুব আমরা অনেকগুলো গানই আমাদের হয়েছে। আমি বললাম যে সিরিজেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রথমবার পেয়েছি, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, সেটাও টুটুলের গাওয়া আছে। রাইট, এটা খুব চমৎকার লাগে আমাদের কাছে। সেই সময় অনেকগুলো গান আমরা মানে ক্রনোলজিক্যালি পেয়েছি। এবং মোস্তফা সরোয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র, সেখানেও আপনার কাজ হয়েছে। অনেক কিছুতেই আসলে আপনার সেই ছোঁয়া আছে আসলে। এবং আজকে একটু জুটির কথা যেহেতু বললাম, পাশে যেহেতু ইমরান বসে আছে, ইমরানের সঙ্গে আপনার কাজ হয়েছে অনেক, আমি যদি ভুল না করে থাকি। সেই কথাটি আজকে একটু বলি, দুজন পরিবারের সদস্য একসঙ্গে আছেন, এই কাজের অভিজ্ঞতা ইমরানের কেমন? একদম আমি বলছিলাম যে ও বললে বেশি ভালো হয়। আসলে বকুল ভাইয়ের সাথে আমার লাস্ট 5-6 বছর ধরে কাজ হয়, এবং আমি স্পেশালি আমার প্রথম যে অ্যাওয়ার্ডগুলো যেগুলো খুবই আমার ক্যারিয়ারে অনেক অবদান রেখেছে, যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো এবং আরও চ্যানেল আই অ্যাওয়ার্ড, সবগুলোর মধ্যে একটা গান আছে যেটা হচ্ছে তুই কে আমার হবি রে। এই গানটা আমাদের লাস্ট সিনেমার আমার এবং বকুল ভাইয়ের সিনেমাতে করা, খুবই একটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা গান। তো ওই গানটি দিয়ে আমার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং প্রথম মেরিল প্রথম আলো। কিন্তু তোমার এটাও বলেন না, ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ও দুটো সেক্টরে, মানে ও সুরকার এবং শিল্পী হিসেবে দুটো অ্যাওয়ার্ড পেয়েছিল ওই গানটার একই সাথে একই গান দিয়ে। সো এটা একটা একই গান গেছিল। সো এইটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল, এবং আমার মনে আছে এখনো, কারণ তুই কে আমার হবি রে গানটা প্রথম আলোতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন বকুল ভাই আস্তে করে বলো একটা দারুণ একটা লিরিক হয়েছে, লিরিকটা দেখো তুমি। তখন ওই লিরিকটা দেখে বুঝি নাই যে গানটা আসলে এত বড় একটা ইতিহাস বা আমার লাইফে এত বড় একটা অবদান রাখবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বকুল ভাই এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করেছে, লেজেন্ড মিউজিশিয়ানসদের সাথে কাজ করেছে, বা সেই জায়গা থেকে আমি একজন জুনিয়র এবং আমি চেষ্টা করছি মিউজিক, কিন্তু আমার সাথে তার যে একটা বন্ধন,
মানে সে যে সিনিয়র আমি যে এত একদম জুনিয়র, আত্মিক বন্ধন কিন্তু দেখলাম। কখনো উনি ওটা ফিল করতে দেয় না। Right, হয় না যে একটা কাজ করতে গেলে বা জিনিসটা সেই বলে আচ্ছা ঠিক আছে আমি কি আরেকবার করে দিব, মানে যেটা হয়তো আমি বলার সাহসও পাচ্ছি না Right. যে বকুল ভাই চেঞ্জ করবেন বা সামথিং। উনি নিজে থেকে একটা গানের প্রতি এতটাই থাকে এবং উনি সবসময় কিভাবে লিরিকটা হইছে, আচ্ছা সুরটা তাহলে একটু এরকম করো, মাঝে মাঝে গাইডও করে। তো এই বিষয়টা আসলে অনেক হেল্প করে আমাকে। তো কিছু কিছু জিনিস আসলে আমরা শেষ গানটার কথা বলো। রঙে 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 এক্স্যাক্টলি আমাদের যে গানটি যে সবচেয়ে গানটা সবচেয়ে বেশি হয়েছে, এই গানটার প্রথমে একটা সুর করছিলাম আমি, তো বকুল ভাই বলতেছে না এইটা মনে হয় ওয়ার্ক করবে না, একটু একটু ফেস্টিভ কিছু করো। এবং সত্যি বলতে বকুল ভাইয়ের এই কথার কারণে কিন্তু এই রঙে রঙে রঙিন হবার যে নতুন সুরটা এটা বের হয়েছে। ওকে, এবং এখানে আমি একটু করি, আমি যে মুখটা শুধু লিখেছিলাম 4 লাইন ছিল, ও যখন পরে শ্যুটটা করলো, করে একটা ব্রিজ পার্ট এসে লালালা করে বললো বকুল ভাই 2টা লাইন ডিমান্ড করে, 2টা লাইন। এবং আমি তখন ওই সুরের উপরও 2টা লাইন নতুন লিখে দিলাম। ওই 2টা লাইনই কিন্তু আমাদের এবং গানটি যে এত পপুলার হবে এটা আমরা আসলে তখন চিন্তাই করি একদমই ভাবিনি। ফারিন এবং তাহসান গিয়েছিলেন ইত্যাদির জন্য করা গানটা। এবং ক্রিয়েশনগুলো তো এরকমই হয় আসলে। এবং সবসময় বকুল ভাই তরুণদের সঙ্গে কাজ করার একটা আগ্রহ আগে থেকে উনি একদমই সত্য। আর ওই যে বললাম যে উনি আটকে দেয় না, যেমন এই গানটাই যদি বলি, উনি আমাকে যে লিরিকটা দিচ্ছে, আমি যে বললাম যে বকুল ভাই আরেকটা সুর একটু ডিমান্ড বা আমার মাথায় খেলতেছে, মনে হয় জিনিসটা ভালো হবে, এটা যে উনি একসেপ্ট করলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেকে কিন্তু বিষয়গুলো করতে চায় না, গ্রহণ করতে চায় না, যে না এটা করবো না বা সামথিং। এই যে ফ্রেন্ডলি, এই যে এত একটা, আমি বলবো যে এটা একটা অন্যরকম একটা বন্ডিং। এইটার জন্য থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। আর ও তো আসলে এত সুন্দর কম্পোজিশন ওর, আমি মনে করি যে সিঙ্গারের চেয়ে ও কম্পোজার হিসেবে কিন্তু অনেক বেশি, অনেক ভালো। অনেক কোন দিক যাবে, হ্যাঁ সবকিছু মিলিয়ে তো একটা টোটাল প্যাকেজ ইমরান মাহমুদুল। আমি মনে করি যে লং রানে ও অনেক দিন থাকবে, ওর অনেকগুলো ভালো কাজ থাকবে। এবং আজকে আমি বলছিলাম, আজকে একটু ভুল বলেছি কিন্তু পরে আবার ঠিক করে দিয়েছি, সেটা হচ্ছে যে 65টা গানে 1 কোটির উপরে ভিউ। আমি বলেছি যে 65 কোটি ভিউ হয়ে গেছে, এরকম কিছুটা বলেছি। বাট ইটস এ হিউজ থিং, বাংলাদেশে একজন আর্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড, এটা অনেক বড় ব্যাপার। এবং মিউজিক অ্যাওয়ার্ডসের কথা যদি বলি, প্রথম মিউজিক অ্যাওয়ার্ডস চ্যানেলে থেকে কবে প্রাপ্তি হলো এবং সেই অভিজ্ঞতাটা কেমন ছিল ইমরান? খুবই ভালো। আমার 2017-তে প্রথমে পাই, ওটা ছিল ওই সময় দিল দিল সিনেমার জন্য, গানের জন্য। তারপরে পাই ওই গানটিও আমার লেখা, হ্যাঁ ওই গানটিও ভাইয়ের লেখা, ওয়ান্ডারফুল। তারপরে হচ্ছে 21 সালে পাই হচ্ছে তুই কে আমার অভিরে, ওইটাও আমার এটাও লেখা। আর একদম লাস্টে পাই ভাবিনি কখনো এভাবে, এটা সুদীপ কুমার দীপ ভাই লেখা, আর বিদ্রোহী সিনেমার গান। তো 3বার আমার পাওয়া হয়েছে চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড। তো সবসময় আসলে একটা পুরস্কার একটা আর্টিস্টকে অনেক বেশি উৎসাহ দেয়, ভালো কাজ করার প্রেরণা জাগায়। চ্যানেলটিকে স্পেশাল উৎসাহ দেয় অবশ্যই, কারণ এটা একমাত্র মিউজিক অ্যাওয়ার্ড। অন্যান্য অ্যাওয়ার্ডগুলোতে অনেকগুলো ক্যাটাগরিজ থাকে, বাট আপনি নিজে বললেন যে এশিয়ার মধ্যে মনে হয় এটাই প্রথম যেটা শুধুমাত্র মিউজিক অ্যাওয়ার্ড। তো স্বাভাবিক এই অ্যাওয়ার্ডের 3টি অ্যাওয়ার্ড আমার ঝুড়িতেও আছে, তো এটা অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করি। আপনি তো আমাদের জন্য একটা অ্যাওয়ার্ড। আচ্ছা, কবুল বকুল ভাইয়ের আমি নিশ্চয়ই যাবো গানটা যদি বলি, একটা বিখ্যাত গান, মানে এটা অনেক বিখ্যাত, এটা আমি আপনাকে বলে রাখলাম। এবং অনেকগুলো গানের মধ্যে এটা অন্যতম, অনেকগুলো গানের মধ্যে এই কাজটি নিশ্চয়ই অনেক স্পেশাল একটি কাজ আপনার জন্য, আমি নিশ্চয় হয়ে যাবো। হ্যাঁ, স্পেশাল বলবো এই জন্য যে এটা যখনই এই গানটির কথা আসে, তখন এটার সঙ্গে যে একটা চমৎকার গল্প জড়িয়ে আছে, এটা অনেকেই জানে। আমি অবশ্য 2-1 জায়গায় বলেছি, একটু লম্বা হতে পারে আর কি। সেটা হলো যে আসলে এই গানটি কৌশিক হোসেন তাপসের সুর, এবং এই গানটিও সুরের উপর লেখা আমার, ঠিক আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই গানটি গেয়েছে চন্দন সিনহা, আমার বন্ধু। তো চন্দন একদিন আমাকে ফোন করে বলল যে বকুল একটা টিউন আছে, আপনি টিউনের উপর লিখে দিবেন, তারপর আমি গানটা করব। তা আমি টিউনটা পেলাম, তাপসের কিন্তু কোনো আর কথা নেই, সে ও ট্র্যাক করে দিয়েছে, লালালা করে দিয়েছে। তারপরে আমি এই গানটি লিখলাম এবং ভয়েসটাও আমি 3 দফা নিয়েছি। মানে চন্দন সিনহা প্রথম একবার দিয়েছে, পরে শুনে দেখলাম ভালো হয়নি, আমি বললাম আরেকদিন করব। তারপরে আমরা আরেকদিনও ভয়েস নিলাম, ওটাও তত ভালো হয়নি। তারপরে আমি 3rd টাইম আরেকবার ভয়েস দিলাম। 3বার ভয়েস দেওয়ার পরে গানটা হলো। গানটা প্রথম আমরা একটা মিউজিক ভিডিও করলো, আফসানা মিমি মিউজিক ভিডিওটা করেছিল, এবং ওইটা টেলিভিশনে বিটিভিতে গেল। তো কিন্তু আমার মন ভরছিল না। তখন গিয়েছিল কেন? ওই চন্দন সিনহাই, ওই সিঙ্গার
ওই গানটাই। ওকে ওকে। এবং গানটা আমার হচ্ছে মনে হয়েছিল এটা চলচ্চিত্র, যেহেতু আমি চলচ্চিত্রে তখন মানে বলতে পারি যে একটা 80% গান আমি লিখতাম চলচ্চিত্রের একটা দীর্ঘ সময় ধরে। তো আমার খুব মনে হচ্ছিল এটা চলচ্চিত্রের জন্য একদম পারফেক্ট একটা গান, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। পরে আমার এক ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন, তার একটা ছবির কাজ করছিলাম, তো আমি একটা সিকোয়েন্সে আমার মনে হলো যে এই গানটা তো খুব ভালো যায়। তো আমি উনাকে বললাম যে আমার একটা গান আছে, এই গানটি আপনি ইয়ে করতে পারেন, দেখতে পারেন গানটা শুনে। বলে ঠিক আছে আপনি আমাকে দেন। তা আমার বন্ধুকে আমি বললাম যে গানটা আমাকে একটা সিডিতে করে দেন, একটু আমি এক জায়গায় শোনাবো। তো তারপরে ওই ছবির নায়ক ছিলেন শাকিব খান, এবং তো শাকিব খানকে গানটা শোনানোর জন্য নেওয়া হলো। এবং শাহাদাত হোসেন লিটন তো ওই প্রত্যেকদিনই চন্দন জিজ্ঞেস করে, আমরা ভোরবেলা আবার একসঙ্গে হাঁটি, তো বলে যে গানটা কি হলো। তাই আমি বললাম যে পাঠিয়েছি, তো ও তো হিরো তো ব্যস্ত আছে শুটিংয়ে, শুনে জানাবে। একদিন শাহাদাত হোসেন লিটন বলল যে না বকুল ভাই, হিরো তো গান পছন্দ করে নাই, তো এই গানটি পছন্দ করেন। তো আমার একটু আমার মন খারাপের চেয়ে আমার বন্ধুর বেশি মন খারাপ হয়েছিল। তারপরে একটা প্রজেক্ট আসলো যে একটা ছবি নির্মাণের, এবং সেখানে ওরা যে প্রডিউসার আমাকে বলল যে যদি আপনি এইটা সুপারভিশনে থাকেন তাহলে আমরা এই প্রজেক্টটা অন করব। তারপর আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমার মতো করে হতে হবে আর কি। তো ও ডিরেক্টর থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সব কিছু আমার নেয়া, এবং গানগুলো কি হবে কে করবে। তো একটা সিকোয়েন্স ছিল, ওই সিকোয়েন্সে আমি এই গানটাকে মনে করলাম যে একদম পারফেক্ট। আরিফিন শুভ এবং জয়া করলো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এবং ওই ছবিতে এই গানটি আমরা ব্যবহার করলাম। তারপর তো গানটি ইতিহাস হয়ে গেল, এবং ওই ছবির নায়ক কিন্তু শাকিব খান ছিলেন। তার লিপে দেইনি, এটা গিয়েছে আরিফিন শুভ এবং জয়ার লিপে। এবং এই গানটি শুধু সুপারহিট হয়নি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলাম আমরা, 3 জনই পেয়েছি, মানে সুরকার, গীতিকার, শিল্পী। এবং তাপস তো ও সুর করে দিয়েই শেষ, কিন্তু ও জানে না যে ঘুম থেকে উঠে দেখলে ও ন্যাশনাল পেয়েছে। গানটার সুরটা এত ভালো করেছে সেজন্যই পেয়েছে, এবং গানটি চন্দন সিনহা এবং এই গানটি স্বমহিমেই আসলে এবং এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে গত 10 বছরের সেরা সিনেমার গান হিসেবে এই গানটি পুরস্কৃত হয়। একদম, এবং ওয়ান্ডারফুল একটা চমৎকার একটি গান। এবং এখন যেটা ট্রেন্ড হয়েছে, যে বকুল ভাই নিশ্চয়ই জানেন, ইমরান তো জানবেই নিশ্চয়ই, যে ভালো ভালো গানগুলো যখন শিল্পীরা রিলিজ করে তারপর এটা আবার কাভার হয়। কাভারগুলোর আলাদা একটা বিউটি আছে, সুন্দর। হ্যাঁ, ওই গানটি আমিও ইমরান কাভার বলছিলাম আর কি, ইমরান তো করেইছে, এবং তারও গান আসলে হয়। আমরা একটা গান দেখাতে চাই দর্শকদের উদ্দেশ্যে, চলুন এই গানটি দেখাতে। তুমি আছো বলে তারা নেভে জ্বলে, তুমি আছো বলে তারা নেভে জ্বলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। দর্শক, বাকিটা নিশ্চয়ই দেখতে চাইলে ইউটিউবে দেখতে পারবেন, সেখানে আছে। এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা গান তো আপনি উপহার দিলেনই চন্দন সিনহার কণ্ঠে, এবং তারপরে আবার ইমরান সেটা অ্যাওয়ার্ডও পেলেন অফকোর্স প্রাপ্তির মধ্যে, এবং তারপরে ইমরান গাইলো, এটা আবার দর্শকদের জন্য আরেকটা অ্যাওয়ার্ড কিন্তু, ঠিক আছে? সো এই যে কাভার হয়, এই কাভারের ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে আসলে? আমার কাছে খুব ভালো লাগে, কারণ কাভার সেই গানগুলো হয় যে গানগুলো আসলে শ্রোতাপ্রিয় হয় এবং মানুষের হৃদয়ে ছুঁয়ে থাকে। সেটা যখন আরেকজনের কণ্ঠে শুনে, যেমন ইমরানের তো একটা ফ্যান ফলোয়ার আছে, তারা তো ইমরানের গানের জন্য অপেক্ষা করে। তো ইমরান গাওয়াতে এই গানটি কিন্তু নতুন করে আরেকটা মাত্রা যোগ করলো আর কি। সুন্দর, খুবই সুন্দর। এবং আমি একটু পেছনে ফিরতে চাই আরেকবার। ব্যাচেলার সিনেমা কেউ ভুলতে পারবে না, ওই জেনারেশনে যারা আছেন তারা সবাই এই সিনেমাটাকে সারা জীবন মনে রাখবে, এবং গানগুলো বারবারই গুনগুন করে আসবে আমাদের কণ্ঠে। এবং কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, এই গান
মানে দেখাতে চাই আগে, তারপর কথা বলি, বরং দেখে তারপর আসি। চলুন প্রিয় দর্শক, কি বলবেন কবির বকুল ভাই, এটা দেখার পরে আপনার নস্টালজিয়া কেমন হবে? এটা হলো যে আমি প্রথম আলোতে কাজ করি, তো একদিন অফিসে আমি কাজ করছিলাম, হঠাৎ করে দেখলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী অফিসে এলেন। ওকে। তিনি এলেন আনিসুল হকের কাছে, তো আমার সঙ্গেই দেখা হয়ে গেল। এই বকুল ভাই আপনাকে আমি খুঁজছিলাম। বললাম যে কেন? বললো যে আমার ছবিতে একটা গান লিখতে হবে। তো উনি আমাকে বলে আমি 2 মিনিট আপনাকে একটু বলি, তারপরে উনি আমার প্রেক্ষাপটটা বললেন। তখন অবশ্য এই ছবির অভিনয় করার কথা ছিল আফজাল ভাইয়ের। ওকে। হ্যাঁ, যেটা ফরিদি ভাই করেছেন। তো আমাকে ওইভাবেই সিকোয়েন্সটা বলে উনি আনিসুল হকের কাছে চলে গেলেন। তারপরে উনি আধ ঘন্টা বা 40 মিনিট পর আবার ব্যাক করছেন যখন, তখন আমি এবার দাঁড়িয়েছিলাম আচ্ছা যে কখন উনি আসবেন, কারণ আছে। তো উনি বেরিয়ে, হ্যাঁ বকুল ভাই তাহলে ওইটা মনে রেখেন। আমি সিনা মনে না, আপনি দেখেন এই যে কাগজটা, ও তখন রেডি হয়ে গেছে। তার আমি অলরেডি গান লিখে ওনাকে দিয়ে দিলাম। উনি দেখে রেখে বলে বাহ সুন্দর তো, উনি নিয়ে চলে গেলেন। তা আমি আর জানি না কিছু। টুটুলের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, মানে প্রায় 35 বছর। তো কিন্তু আমাদের একসঙ্গে কাজ হয়নি। এমনি আমার সুর করা গান, মানে ওর চলচ্চিত্রের প্রথম প্লেব্যাকও আমার লেখা গান, আলম খানের সুর, ভালোবাসার মূল্য কত ছবির গান। কিন্তু একসঙ্গে আমার লেখা গান, ওর সুর করা, ওর গাওয়া ওইরকমভাবে হয়নি। তো আমি কিছুই জানতাম না। ফারুকী ভাই তো চলে গেলেন। একদিন রাতেবেলা আমার বন্ধু টুটুল আমাকে ফোন দিয়ে বললেন যে দোস্ত তোর একটা গান আমি তো সুর করেছি। তাই আমি বললাম যে কোন গান? বলে যে তোরে পাঠাই, তুই শুনে বলবি কেমন হয়েছে। পরদিন সে আমাকে পাঠালো গানটা। আমি তো শুনে ফিদা পুরা, এবং শুনে দেখলাম যে কেউ প্রেম করে এই গানটি। তারপরে হয়েছে কি যে আমি মানে টুটুলের ও কম্পোজিশন, আমি তো খুব অবাক হয়ে গেলাম যে এত সুন্দর দারুণ সুর করেছে। তা আমি তো এটা শিওর শট, এবং এই গানটি আসলে আমাকেও আমার ক্যারিয়ারে আমি মনে করি যে একটা বিশাল বড় কিক দিয়েছে। হ্যাঁ, কিক দিয়েছে এই কারণে একদম যে তখন এই গানের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। খুবই স্বাভাবিক গান ছিল এটা। ওটার আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি ওই সময় এই একটা গানের জন্য। যেমন সিটিসেল চ্যানেল আই মিউজিক আর তো বললামই। আর টুটুলের সঙ্গে আমার এই জার্নি শুরু হলো। এরপরে ধারাবাহিকভাবে আমরা যে কটা কাজ করেছি, মানে টুটুল সুর করেছে, এবং সুরের অধিকাংশ গানই সুরের উপর লেখা। এটাই শুধু রেডিমেড আমি লিখে দিয়েছিলাম। এরপরে ওর সঙ্গে আমি করেছি যায় দিন যায় একাকি, এটা সুরের উপর লেখা। তারপরে হও যদি নীল আকাশ, হও যদি ওই নীল, এটা সুরের উপর লেখা। আমার মাঝে নেই এখন আমি, এটাও সুরের উপর। আমরা একটু গানটা শুনতে চাই, আপনার কণ্ঠে শুনতে চাই। একটু অল্প করে শুনি না, 2 লাইন শুনি। আমরা তো এখন অনলাইনে অনেক দর্শক আছে, শুনতে পারি। ইনফর্মালি গাইতে পারেন আপনি। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন এক উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, উই 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 উই, ভালো লাগে ভুল, কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। সব সুন্দর কিন্তু আপনারই করা মনে হচ্ছে। এবং ভালো লাগে কিছু ভুল শেষটায়, ভালো লাগে ভুল কিছু, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, কিছু কিছু ভুল। রাইট। এরকম কোনো ভুল কি আছে জীবনে, ক্যারিয়ারে বকুল ভাই, যেটা যে ভুলটা ভালো লাগে আর কি মনে হয়? তা জানি না, কিন্তু মানে অবচেতন মনে আমার একটা কবিতার বই, আমার বেশ কয়েকটা কবিতার বই বেরিয়েছে। 2001 সালে একটা কবিতার বই বেরিয়েছিল বইমেলায়, সেটার নাম ছিল যত ভুল কবির বকুল। ওটা ছিল যে যত শুদ্ধ গৌতম বুদ্ধ, যত ভুল কবির বকুল, ছোট ছোট লিমারিকের মতো। তো আমি অবচেতন মনেই লিখেছিলাম, কিন্তু আমার মনে হয় যে আসলে মানুষ তো তার নিজের বিষয়গুলোই কিন্তু আসলে কথায় উঠে আসে। হ্যাঁ, আমার আরেকটা গান আছে, যে গানটি ওই যে আমি বলি যে অনেকেই এটা তার কোড হিসাবে ব্যবহার করে, যেমন আমার কেন এই নিঃসঙ্গতা গানটি, ওইটার একটা লাইন ছিল তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, এটা অনেকে ব্যবহার করে। এবং রিসেন্টলি সবচেয়ে মজার বিষয়, আমার আরেকটা গান আছে, ওইটাও এরকম কোড হয়েছে,
সেটা হলো যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এটা দেখলাম যে এত ভাইরাল হলো, এটা আমার যে বধূ বেশে কন্যা যখন এলো রে, ওইটা যেন খুশির বন্যা বয়ে গেল রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সেখানে আপনি কোট হিসেবে একটা বই বের করতে পারেন সবাইকে নিয়ে। আমার অনেক গানই হয়েছে, কিন্তু আমার যেমন ব্যস্ততা আমাকে দেয় না অবসর, আমার সোলসের একটা বিখ্যাত গান আছে, এটা অনেকে ব্যবহার করে, ব্যস্ততা আমাকে দেয় না অবসর। এই আর কি। কত গান লেখা হয়েছে বকুল ভাই, মানে এই কোনো হিসাব কি আছে? নাম তারপরে জিজ্ঞেস করি। 5000-এর উপর হবে। মাশাআল্লাহ, ওয়ান্ডারফুল। যখন আপনি গান লিখতেন তখন তো ফেসবুক ছিল না, যখন শুরু করেছেন না, তখন তো জনপ্রিয় অনেক গান। মানে আমার শুরু হয়েছিল, আমি তো 88-এ প্রথম আয়ুব বাচ্চু আমার গান করেন, ওনার প্রথম অ্যালবামে আমার লেখা গান, ওই দিয়েই শুরু হয়েছিল আমার জার্নিটা। এবং বাচ্চু ভাই, আমি 88 ধরলে 36 বছর হয়ে গেছে। তো আমি খুব সৌভাগ্যবান একজন বাংলাদেশি গীতিকবি, যে লিজেন্ডারি যত মিউজিক ডিরেক্টর আছে আমার জেনারেশনে কারো ওই সৌভাগ্য হয়নি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, সেটা সত্য সাহা, সুবল দাস, আলম খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদি খান, আলী হোসেন, সবার সঙ্গে কাজ করার আমার বিরল সৌভাগ্য হয়েছে। আমার এটা চমৎকার কাজ করেছেন। ইমরানেরও সৌভাগ্য হয়েছে, ইনফ্যাক্ট অনেকের সাথে কাজ করেছেন ইমরান, এবং আজকে থেকে অনেকদিন পরে নিশ্চয়ই ইমরানের খাতায়ও সবার নামই চলে আসবে। আসলে সব আমার একটা মানে ওর আসলে কম্পোজিশন আমার এত ভালো লাগে যে আমি কোনো একটা ভালো কাজ পেলেই আমি সবার আগেই ইমরান সাজেশন করি, ইমরানের নামটা, কারণ ওর সঙ্গে আমার একটা কেমিস্ট্রি হয়েছে, সেটা যেমন আছে, ওর কাজও ভালো। মানে একটা আছে না যে আমি একজনকে ফেভার করলাম, সেটা না, ওর কাজের কারণেই কিন্তু ওর নামটা আমি সাজেস্ট করি, এবং সবাই কিন্তু লুফেও নেয় যে না 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 ঠিক আছে, খুব ভালো হয়। হ্যাঁ, এবং ও যেভাবে কাজ করে যাচ্ছে, সবচেয়ে বড় ওর মধ্যে ও কিন্তু একটু এত বেশি ডাউন টু আর্থ, যে আমি মনে করি এটা কিন্তু ওকে অনেক দূর নিয়ে যাবে। এটা যাদের আছে তারা আসলে মানে কাজটাকেই আগে দেখছে আর কি, যে আমার কাজের মাধ্যমে আমার মূল্যায়ন হবে, সেই জায়গায় ও কিন্তু 100% মানে কবির বকুল বলে দিয়েছে, বিশাল বড় ব্যাপার। ইমরানের কাছে আসবে, ইমরানের সাথে যারা কাজ করেছেন, যাদের সঙ্গে ইমরান কাজ করেছে, আসলে যে মহারথী আছে তাদের নাম কি বলতে পারবেন আজকে? কয়েকজন বড় বড় শিল্পী যারা আছে, যারা লেজেন্ডারি, যাদের সুরে আমি কাজ করেছি, স্পেশালি আমার সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, শেখ সাদি খান স্যার। তারপরে আসলে এর আগে আর মানে আমি পাইনি, কারণ আমি তখন অলরেডি মিডিয়াতে তখন কাজ করিনি। বাট এখনকার জেনারেশনের মধ্যে আমাদের যারা সিনিয়র, তাদের মধ্যে হাবিব ভাইয়ের সাথে কাজ করেছি, ফয়েদ ভাইয়ের সাথে কাজ করেছি, আর আমি তো করছি। আর গীতিকবি যারা আছেন, বকুল ভাই হচ্ছে একদমই মানে ওই জেনারেশনকে কি বলে, ওই জেনারেশনকে ধরে এনে এই জেনারেশন পর্যন্ত উনি আছে। তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য হচ্ছে। এছাড়াও যারা কাজ করছে, সবার সাথেই কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ, খুবই ভালো। এই তো ইমরান ভালো গান করে সবাই বলে কম বেশি, সিনিয়র যারা আছেন। এবং আজকে থেকে অনেক বছর পরে হয়তো ইমরান কোনো একটা ইন্টারভিউতে গিয়ে বলবে, আমি হয়তো উপস্থাপক থাকবো না, যে আমি কবির বকুলের সাথে কাজ করেছি, এটাও বলবো। অবশ্যই অবশ্যই। এবং আরও যে শকত আলী ইমন ভাই আছে, ইমন সাহা আছে, আসলে এদের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে, যারা আসলে আমি বলবো যে আমিও অনেক লাকি যে আমারও কিছু কিছু মানুষদের সাথে কাজ করার আসলে সেই ইয়াটা হয়েছে, সৌভাগ্যটা হয়েছে, যেটা অনেকেরই এই জেনারেশনে হয়তো হয় না। কারণ এখন জেনারেশনটা এমন একটা চেঞ্জে আসছে যে এদেরকে আসলে এদের সান্নিধ্যটা আসলে পায় না। যেমন আমি লাকি যে বকুল ভাইয়ের সান্নিধ্য পাচ্ছি, বা আরও যারা সিনিয়র যারা আছেন বা যারা ছিলেন তাদের সান্নিধ্য পেয়েছি। বাচ্চু ভাইয়ের কথাই বলবো, বাচ্চু ভাইয়ের সাথে আমার কাজ হয় নাই, কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ করা বা একটা প্রোগ্রামে গিয়ে দেখা হওয়া, উনি আদর করা, এই সান্নিধ্যটা কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা পাচ্ছে না। তো আমি সেদিক দিয়ে আমি অনেক লাকি, একদম কাছাকাছি, একদম। হ্যাঁ, তো ওই জন্যই আর কি আমরা অনেক কিছু শিখেছি, কাজ না করলেও তাদের পথ চলা তো আমরা দেখে অনেক কিছু শিখেছি। একদম সত্যি, মানে খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এবং কবির বকুল ভাই, আপনার কাছে একটু জানতে চাও, কৌতূহল থেকে কখনো জিজ্ঞেস করা হয়নি, এই যে আপনি তো লং প্লে থেকে গান শোনা শুরু করেছেন মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। লং প্লে তো শুনেছি, তারপরে ক্যাসেট আসলো, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, এখন তো স্ট্রিমিং প্ল্যাটফর্মে আছি আমরা, প্রায় জিজ্ঞেস। অডিও ইন্ডাস্ট্রি দাঁড়ালো, আমি মনে করি যে আমার ওই অডিও ইন্ডাস্ট্রি দাঁড়ানোর শুরু থেকেই আমি ছিলেন জি এই দেশে। হ্যাঁ, এবং অডিও ইন্ডাস্ট্রি যখন একদম ধ্বংসের ওই সময়টা কথা বলছেন আপনি, যখন পাইরেসির কথা বলছেন আপনি, ধ্বংসের কথাটা কোন সময়? না, পাইরেসি হয়ে তো শেষ হলো, তারপরে একদম একটা সময় এসে কিন্তু মানুষের অডিও অ্যালবাম শুনছিলেন, তখন তো আমরা সিঙ্গেলসে চলে গেলাম আর কি। তো
সেটাই বলছি কি, এটা তো এই যে লেট 2008-9 এই সময়ে আস্তে আস্তে এটা পুরো ইয়ে হয়ে গেলো। যখনই গানগুলো আপনার রিংটোনে চলে গেল, যখন এটা চিপসের মধ্যে ঢুকে গেল গানগুলো, এই তখন আসলে এই সিডির যুগটারও অবসান হলো। এত বড় জার্নি যে দেখলেন বকুল ভাই, কাজ করে যাচ্ছেন একাধারে, কেমন লাগে আসলে? ভিতরে মন খারাপ হয়, ভালো লাগে, সব মিলিয়ে তো আসলে ফিলিং কেমন লাগে আসলে? আসলে মানে মন খারাপ লাগে এই জন্য যে একটা কি সুন্দর আমাদের একটা মানে সঙ্গীতাঙ্গন ছিল, যেখানে আমরা সমৃদ্ধ হয়েছি বাংলাদেশের বরেণ্য সুরকারদের সুরে, বরেণ্য গীতিকবিদের গানে এবং বরেণ্য শিল্পীদের কণ্ঠে আমরা অসংখ্য গান পেয়েছি। আমাদের সঙ্গীতের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। সেই মানে স্বর্ণযুগটা এখন যারা নতুন প্রজন্ম আসছেন তাদের মধ্যে অনেকেই খুবই ভালো গান করছেন, কিন্তু আগে যেমন একটা অ্যালবাম বের হলে আমরা রাতারাতি একজন নতুন সিঙ্গার বা একটা ভালো গান পেতাম, সেই সুযোগটা এই নতুন প্রজন্ম কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। তাদের জন্য আমার মন খারাপ হয় যে এরা কিভাবে বেরিয়ে আসবে। এটা আমি প্রায় কিন্তু এই ব্যাপারটা ভাবি। এবং এটা আসলে বেরিয়ে আসার তো মাধ্যম এখন শুধু এই যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, আর চ্যানেলাই তো একটা সবসময় একটা বিরাট ভূমিকা রেখে আসছে। তারা রিয়েলিটি শোগুলো মাধ্যমে সেখানে আমরা খুদে গানরাজ, আমরা সেরা কণ্ঠ পেয়েছি, অনেকগুলো মাধ্যমে, মানে চ্যানেলাই কিন্তু এই জায়গায় আমি মনে করি একটা বড় সাপোর্ট আসলে। তো এখান থেকে অনেক শিল্পী বেরিয়ে আসছে, তার প্রমাণ বেরিয়ে আসছে। তো আমি ওই যে যেটা বলছিলাম যে নতুন প্রজন্মের জন্য আমার একটু মন খারাপ হয় যে এরা কিভাবে বেরিয়ে আসবে। তো আমি মনে করি যে এই আমাদের মিডিয়াগুলো যদি শিল্পীদেরকে একটু প্ল্যাটফর্ম, তাদের মঞ্চটা দেয়, তারা যদি গান গাওয়ার সুযোগ পায়, তাহলে কিন্তু অবশ্যই পাবো। রাইট। এবং অনেক প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার হয়তো আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, তারপরে একটু জিজ্ঞেস করি যে এখনকার শিল্পীদের সঙ্গে এত পার্থক্যটা কোথায় মানে হয়তো দেখতে পান, যদি একটু বলেন। মানে এখনকার শিল্পীরা কেন সুযোগ পাবে না বা কেন ওই জায়গাটা যেতে পারবে না? ইমরান যেটি বললো, কি মনে হয় আসলে? না, পারবে না তো আমি বলছি না, আমি বলছি যে বাধাটা না, ওই যে বললাম যে আগে যেমন একটা অডিও অ্যালবাম, একটা অ্যালবাম পেতাম, একটা পূর্ণাঙ্গ 10টা গানের একটা অ্যালবাম পেতাম, সেখান থেকে দেখা গেল যে একটা না একটা গান হিট হতো, এবং একটা গান হিট হওয়া মানে কি ওই শিল্পীটা কিন্তু সারা বাংলাদেশেই তার গান ছড়িয়ে যাচ্ছে। আগে তো সেই সুযোগটা ছিল, এখন তো সেই সুযোগটা নেই। এখন কোনো কোম্পানিই নাই যারা সিডি বের করবে, কারণ দেখেছে যে এখন সিডি বের করলে মানুষ সিডি কিনছে না, সিডি প্লেয়ারই চলে। হ্যাঁ, আসছে, কিন্তু এটা কতটুকু কার্যকরী হবে এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ যতই দিন যাচ্ছে ততই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি। আগে আমরা তো ঈদের রাতে একটা অ্যালবাম কিনতামই, তো এখন তো ওই আয়োজন নাই। এখন আমরা এফএম চাপ দিলেই গান পাচ্ছি। এখন আমরা এই জায়গায় একটু জিজ্ঞেস করি, ইমরান কখনো ক্যাসেট কি রাইট করেছেন দাঁড়িয়ে থেকে? আমার মানে ওই চেঞ্জেসটা কিন্তু আমিও করেছি। আমার লাস্ট অ্যালবামটা পর্যন্ত আমি সিডি বের করতে পারছি, বলতে চলতে এটা পর্যন্ত বের করতে পারছি, এরপরে আর সিডি বের করা হয় নাই। তো আসলে চাঁদ রাতের যে ব্যাপারটা, যে ভাইয়া যেটা বললো, যেরকম হয়েছে যে আমি যখন কলেজে পড়ি, দেখা গেছে যে চাঁদ রাতে হাবিব ভাইয়ের একটা অ্যালবাম আসলো, পরের দিন ঈদ থেকে মনে করো যে এলাকায় যাচ্ছি ওই গানটা বাজতেছে, মানে এইটার যে ফিলিংস, তখন কিন্তু আমিও একটা ফিল করতাম যে কখনো যদি আমি গান করি, তখন মাত্র আমি স্বপ্ন দেখতেছি যে গান করবো। ইভেন আমি যখন মানে চ্যানেল রিয়েলিটি শো থেকে বের হয়ে গেছি, তখন তো আমিও সিডি বের করব। তো আমারও ওরকম একটা স্বপ্ন ছিল যে আমার গান আমি বের করবো, এক্স্যাক্টলি পোস্টার। আমি তো আমার পোস্টার নিজে লাগাইছি। সো এরকম মানে যে মজার ব্যাপারগুলো, আমরা ভ্যান নিয়ে রাত্রেবেলা বের হতাম, পুরো ঢাকা শহর ঘুরতাম, ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাতে পোস্টার লাগাতাম, এবং পরের দিন আমরা বের হয়ে আবার দেখতাম যে কোন কোন জায়গায়। এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, যেটা এই প্রজন্মের সিঙ্গার্সরা পাচ্ছে না, বা ওরা হয়তো এই জায়গাটা আদৌ পাবে কিনা আর আমি আর জানি না। হ্যাঁ, সো এই ব্যাপারটা আসলে খুব মানে আমাদের কিন্তু ওই স্ট্রাগলটা এইখান থেকে শুরু, যে নিজের গানের পোস্টার, নিজের অ্যালবামের পোস্টার নিজে আমরা দলবল নিয়ে ফ্রেন্ডরা মিলে লাগাচ্ছি রাস্তায় এই করে। এইটার মজাটাই ডিফারেন্ট। এখন তো ব্যাপার অন্য আসলে। এখন ইমরানকে যখন রাস্তায় দেখে তখন চিন্তা করি পোস্টার দেখছি না তো। আমি ওই যে একটা বলছিলাম না যে এখন সবকিছুই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যাচ্ছে। এখন
কি হয়েছে এখন টিকটক চলে আসছে, সেখানে 30 সেকেন্ড 1 মিনিটের গান দিয়ে শোনারও ধৈর্য নাই। মানুষের ধৈর্যটা আসলে সেটাও একটা আছে, মানে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক চেঞ্জেস হচ্ছে, মিউজিক্যালিও অনেক চেঞ্জ হচ্ছে। আগে হয়তো এক ধরনের গান পছন্দ করতো, এখন মানুষ দেখা গেছে যে সময়ের সঙ্গে সঙ্গে একটা নতুন টেস্ট, নতুন প্রজন্ম তো একদম ওরা তো পেছনের দিকে নেই, ওরা কিন্তু সামনের দিকে, এবং তাদের টেস্টগুলো কিন্তু আলাদা। আমি যেমন কাজ করি, নতুন প্রজন্মের সঙ্গে যখন কাজ করি, তখন আমি আগে ওদের মধ্যে ঢুকে তারপরে লেখার চেষ্টা করি, কারণ আমি যদি সেই সেকেলে হয়ে থাকি তাহলে কিন্তু আমি ওদের সঙ্গে, ওদের টেস্ট না বুঝলে তো আমি ওদের সঙ্গে কাজ করতে পারবো না, এটা চেষ্টা করি। একদম, বাহ, ওয়ান্ডারফুল। এবং সত্যি, আর সোশ্যাল মিডিয়াতে দুজনের আসলে উপস্থিতি কেমন? দুজনে কি অ্যাক্টিভ থাকেন জিজ্ঞেস করি? আমি তো একদমই না, মানে ওটা না, কিন্তু আমাকে থাকতে হয়, আমি না থাকলেও আমার অ্যাডমিন লাখ লাখ কোটি লাখ ইমরানকে থাকতে হয়, আমার থাকতে হয়, অথবা আমি যখন দেশে বাইরে যাই তখন অ্যাডমিনসরা দেখে, মানে প্রতিদিন একটা শিডিউল করা থাকে, কারণ এটা আসলে এখন ওই যে বললাম যেরকম যে যুগ, একটা পেজকে মেনটেন করতে হলে ওইটাকেও আসলে প্রতিদিন একটা টাইম আছে, ওই টাইমে পোস্ট না করলে হয়তো রিচের ব্যাপার থাকে। সো ওই বিষয়গুলো যারা আইটি দেখে তারা বুঝতে পারে এক্স্যাক্টলি। সো ওই বিষয়গুলো তো বুঝি না, যারা অ্যাডমিন প্যানেল যারা আছে ওরা ভালো বুঝে, তো ওরা আসলে এগুলো সব। কোনো পার্সোনাল প্রোফাইল আছে কি? না, আমি ফেসবুক ইউজ করি না, অনলি ইনস্টাগ্রামে আমার প্রোফাইল আছে, যেটা আমি নিজে দেখার চেষ্টা করি, বাট আমার কোনো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তারপর আসি, বগুলো একদম বসাই হয় না, ফেসবুক চালানো হয় না বা কোনো কিছুই না। ফেসবুক তো আমার এমনি আছে, কিন্তু আমি কোনো পেজ নাই বা আমি ওইভাবে মেনটেন করিনি। অনেকে আমাকে এই জন্য গালমন্দ করে, এবং সত্যি কথা বলতে গেলে যেটা বলবো যে আমি যে এত গান করেছি আমার নিজস্ব ইয়েতে নাই, কোনো আর্কাইভ নাই, আমি সংগ্রহ করিনি। এখন সংগ্রহ করতে বসে এসে আমি খেয়ে হারিয়ে ফেলছি, এবং আমি এটার জন্য আসলে একজন মানুষ দরকার যে আমাকে, এত ব্যস্ত আমি করিনি। এবং সবচেয়ে একটা কথা বলবো, সেটা হয়তো শুনতে কেমন লাগে আমি জানি না, এই যে গান থেকে যে রয়্যালিটি পায়, রিংটোন থেকে পয়সা পাচ্ছে, আমার অসংখ্য গান আছে যেগুলো পপুলার, যেগুলো থেকে অনেক সবাই পাচ্ছে, কিন্তু আমি একমাত্র মানুষ যে আজ পর্যন্ত একটা সিঙ্গেল পেনি আমি নেইনি বা পাইনি, মানে কেউ আমাকে সেধেও দেয়নি, আমিও ক্লেম করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে কাজটার দিকেই বেশি নজর দিয়েছি। আমি ওইটা থেকে যে অবশ্যই এটা আমার রাইট, মানে এটা আমার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু আমি আসলে ওই জায়গায় খুব একটা বেশি বহিমিয়ান একটা, হ্যাঁ, যার জন্য এটা আমার কখনো হয়নি। এখন একটু আফসোস হয় মাঝে মাঝে যে আমি হয়তো এটার এই যদি আমি ইয়েটা পেতাম, তাহলে আমি হয়তো দেখা গেল যে আমার একটা চাকরি করতে হতো না, হ্যাঁ, এটা করে আমি চলতে পারতাম, সত্যি নাকি? ট্রু। কিন্তু আমি একটু বিনোদন সাংবাদিকতার জায়গাটা একটু আসি, একদম ছেড়েই যাবো না বাদ দিয়ে। সেটা হচ্ছে যে এইটা করতে গিয়ে কি লিরিক্স লিখতে বা কাজ করতে কি সুবিধা হয়েছে কখনো? একটু বলি, আমি আসলে যখন টেলিভিশনে কোথাও যাই তখন কিন্তু আমি বিনোদন সাংবাদিক এই পরিচয়টা কখনো দিই না, এবং আমি বাইরেও অনেকে জানে না যে আমি হয়তো কারণ আমি খুব স্বচ্ছন্দ না এই বিষয়ে কথা বলতেও স্বচ্ছন্দ না, কারণ আমি দুটোকে মিক্স করিনি কখনো। আমি একদম কবির বকুল, একজন গীতিকবি, এটাই আমার সত্তা, এটাই আমার পরিচয়। এবং কারণ আমি তো বাংলাদেশে গীতিকবি হিসেবে আগে পরিচিতি পেয়েছি, পরে একটা যেহেতু চাকরি করতে হবে, পেটের দায় আছে, সেই জন্য আমাকে একটা জবে ঢুকতে হয়েছে, কিন্তু ওইটাকে আমি দুটাকে মিশাইনি কখনো, যার জন্য আমি কখনো কেউ আমাকে অ্যাড্রেস করলে আমি বলি যে অ্যাস্টনে যে কবির বকুল গীতিকবি, এটাই ব্যবহার করতে, অন্য কিছু না। সেই জন্য বিনোদন সাংবাদিক বিষয়ে আমি আসলে আপনার সঙ্গে গানের আরেকটা নামও মিশে আছে, আপনার জীবন সঙ্গিনী জাহান মুন্নি, আমাদের আরো একজন শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, আরেকজন শিল্পী, আমাদের দেশে জনপ্রিয়, এবং সব মিলে গানের মধ্যেই থাকবেন আপনি। আসলে বিনোদন সাংবাদিকতা বাদ দিলাম, আর এরপরে বলবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে চেষ্টা করতে চাই, অনেক কথা আসলে, অনেক গল্প, আমরা 26 বছরের গল্প আসলে একদিনে করার চেষ্টা করছি, অনেকটা চেষ্টা করেছি আসলে। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে এরকম, এবং অনেক গল্প নিশ্চয়ই এখনও জিজ্ঞেস করলে অনেক গল্প বেরিয়ে আসবে, অনেক গল্প রয়েছে। সব আপনাকে দুজনকে ধন্যবাদ দিতে চাই, এবং আপনারা যদি উদ্দেশ্যে 26 বছরের এই সময়টিতে কিছু বলতে চান চ্যানেলাই নিয়ে, নিজের পরিবার নিয়ে। দর্শক, এই যেখানে বসে আছি এই জায়গাটা আমি সবসময় মনে করি এবং আমি ধারণ করি যে এটা আমার একটা পরিবার, এবং এই কারণ সঙ্গীতকে আরও সমৃদ্ধ করার জন্য চ্যানেলের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই আমি কবির বকুল আজকে কথা বলছি, আমার অনেক সৃষ্টির পেছনে চ্যানেলের একটা বিরাট অবদান আছে, সেটা তাদের ছবিতে গান
লেখার সুযোগ পাওয়া থেকে শুরু করে আমাকে স্বীকৃতি দেয়া, তো এগুলো তো কাজের মূল্যায়ন তো বটেই, অনুপ্রেরণা আমি বলবো। তো সেই জায়গা থেকে চ্যানেল আই আমাকে অনুপ্রেরণা দিয়েছে বলেই আমি আজকে এখানে বসে কথা বলতে পেরেছি। আমি চ্যানেল আইয়ের এই 26 বছর পদার্পণে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর দর্শক যারা আপনারা এই চ্যানেল আই দেখছেন, এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক হিসেবে, আমি চাইবো যে এটা যেন সারা জীবন থাকে এবং চ্যানেল আইয়ের উত্তরোত্তর আরও সাফল্য কামনা করছি। তুমি কৃতজ্ঞতা ভাইয়া। ইমরান, শেষটা যদি কিছু বলেন। আমি যেটা বলবো যে আসলে চ্যানেলের অবদান আমার ক্যারিয়ারের অন্যতম, কারণ যদি চ্যানেলে সেরা কণ্ঠ থেকে না বেরোতাম হয়তো এই আজকে আপনাদের ভালোবাসার ইমরান হতে আদৌ পারতাম কি না সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ আছে। হয়তো চেষ্টা চালিয়ে যেতাম, কিন্তু এই অবস্থানে আসার পেছনে যতটা কম সময় লেগেছে, যতটুকুই কম সময় লেগেছে ততটুকুর মধ্যে আসলে আমি বলবো চ্যানেলের অনেক অবদান রয়েছে। তো সেই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমার এই 16 বছর জার্নিতে যতবার আমাকে সাপোর্ট করেছে, সেটা পুরস্কার দিয়ে হোক, সেটা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে হোক, সেটা বিভিন্নভাবেই আমাকে যতটুকুই তারা সাপোর্ট করেছে, থ্যাংক ইউ। তো যতটুকু সাপোর্ট করেছে এটা আসলে আমি বরাবর মতোই আমি কৃতজ্ঞতা প্রকাশ করে যাব এবং আমি চাইবো আরও সাপোর্ট করবে। এবং শুধু আমি না, যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সামনে যারা নতুন যারা আছে তাদেরকেও চ্যানেল আই পৃষ্ঠপোষকতা করবে, তাদের সাপোর্ট করবে, তাদের ট্যালেন্টকে তুলে ধরে আনবে, এটাই আমার প্রত্যাশা। ইমরানও নিশ্চয়ই তাদেরকে অভিভাবকত্বের জায়গাটাতে আসলে সাপোর্ট করবে, নিশ্চয়ই যারা ছোটরা যারা। অবশ্যই। আন্তরিক ধন্যবাদ দুজনকে এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এত বছর চ্যানেলের সঙ্গে ছিলেন এবং সামনেও থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা রইল সবাইকে।